গতদিন গত ক্লাসে কি কি বিষয় আলোচনা করছিলাম সেগুলো কি মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে কি কি আলোচনা, তুমি তো আসোনি। গত ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম সেগুলো কি মনে আছে? কি বলো তো? হাসি খালি। এক্সেল শিখছিলাম, বায়োডাটা শিখছিলাম, তাই না? আচ্ছা, বলেন তো, আমি যদি আহ ওই লজিক্যাল ফাংশন বলেন তো, কয়েকটা লজিক্যাল ফাংশনের নাম বলেন তো। লজিক্যাল অপারেটর, এন্ড অর নট। কয়েকটা রিলেশনাল অপারেটরের নাম বলেন তো। নট ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা, গুণ করতে আমরা কি ব্যবহার করি এক্সেলে? স্টার ব্যবহার করি। ঠিক আছে। ভাগ করতে স্ল্যাশ। এবার আপনাদের যদি জিজ্ঞেস করি, আচ্ছা এন্ড এর কার্যক্রম এটা কিভাবে কাজ করে বলতে পারবেন? না, এন্ড এর বাংলা অর্থ হচ্ছে এবং। ঠিক আছে, রহিম এবং করিম, এই এবং দিয়ে আমি যাদের অ্যাড করব তাদেরকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে। কেউ একজন যদি না থাকে তাহলে টোটাল রেজাল্টটাই ফলস হবে। আর অর এর ক্ষেত্রে হয় কি, অর অথবা অথবা ট্রাই করে যে এ আসলে আসুক, না হলে ও আসুক, একজন থাকলেই হলো। তখন রেজাল্ট ট্রু আসবে, আর না হলে ফলস। আর নট সবসময় কি করে, উল্টোটা বোঝায়। আপনি হ্যাঁ বললে ও বলবে না, আপনি না বললে ও বলবে হ্যাঁ। ঠিক আছে। তো আজকের ক্লাসে সম্ভবত দেয়া আছে, দেখবা যে এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, তাই না? আজকের ক্লাসে দেওয়া আছে যে এক্সেলে কিভাবে কাট কপি পেস্ট করতে হয়, তাই না? আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাট কপি করছিলাম। আচ্ছা, এবার আমাকে কি আপনারা বলতে পারবেন, এই যে মুরাদ লিখছি, ইকরাম লিখছি, হোসাইন লিখছি, এগুলোকে আলাদা আলাদা ভাবে কি বলে? এগুলোকে সেল বলে, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি সিলেক্ট করে আছি না, যেই সেলটা চারপাশে এই বর্ডারটা আসছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। আর বাদ বাকিগুলো ইনঅ্যাক্টিভ। আমি যে কোনো একটা সেলে ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যা লিখবো সেই লেখাটা ওই সেলের মধ্যেই আসবে, বাইরে কোথাও যাবে না। ঠিক আছে। আচ্ছা, আর এইগুলোকে, এই যে মুরাদ, ক্লাস, রোল, হোসাইন, এগুলোকে বলা হয় আলাদা আলাদা ভাবে এক একটা ডাটা। ডাটার বাংলা অর্থ কি? উপাত্ত। এগুলোকে যদি আমি সুনির্দিষ্ট ভাবে সাজাই, তখন এগুলো একটা তথ্য প্রকাশ করবে। এখন আপনাকে আমি বললাম যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে কপি করে আপনি P2 সেল থেকে নিয়ে আসেন। তখন আপনার কি করতে হবে? এগুলো সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল চেপে ধরে সি। কন্ট্রোল সি এর কাজ কি? কপি করা। যেখানে পেস্ট করব সেখানে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি। ঠিক আছে। এই যে কিছু শর্টকাট দিছিলাম, আপনারা ওই শর্টকাট গুলো কিন্তু মুখস্থ করেননি। ওগুলো করেন, বেশি না, কয়েকটা যেগুলো আছে যেগুলো প্রায় কাজে লাগে, এগুলো যদি আমরা মুখস্থ করি এগুলোই ভালো। ঠিক আছে। এর বেশি লাগবে না। আর বেশি যদি করতে পারেন সেটা তো আরো ভালো। ঠিক আছে। নিজের জন্যই ভালো, নিজের কাজকে সহজ করে দেবে সেটা। এবার আমরা একটু কাট করা দেখি। কাট করে কিভাবে? কাট মানে হচ্ছে কি, যে একটা জিনিসকে এক জায়গা থেকে কেটে, সম্পূর্ণভাবে কেটে আরেক জায়গায় নিয়ে বসানো, তাই না? সেটা হচ্ছে কাট। কাট করার কমান্ড কি? কন্ট্রোল প্লাস এক্স। ঠিক আছে। এখন মনে করো আমি এটাকে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এবার এটাকে পেস্ট করব, এইখানটায় পেস্ট করব। ঠিক আছে। কন্ট্রোল ভি, চলে আসছে। ঠিক আছে।
এবার এগুলো তো আমরা কিবোর্ডের সাহায্যে করলাম, এবার আমরা করব মাউসের সাহায্যে। কিরকম? সিলেক্ট করলাম, এখানে যাব ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড পাবো কোথায়? হোম মেনুর অধীনে আছে কি ক্লিপবোর্ড, হোম মেনুর অধীনে ক্লিপবোর্ড, ঠিক আছে। এবার এই চিহ্নটা হচ্ছে কপি করার চিহ্ন, এটা ক্লিক করলাম, বাস কপি হয়ে গেল। এবার যেখানে পেস্ট করব সেখানে ক্লিক করে পেস্ট, চলে আসছে। এবার এই জিনিসটাকে মুভ করব, সিলেক্ট করে কাট, যেখানে পেস্ট করব সেখানে গিয়ে পেস্ট, ঠিক আছে। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট পরিবর্তন করা শিখছিলাম না, কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, এগুলো কিন্তু এখানে আছে। কই আছে বলো তো? এই যে ফন্ট গ্রুপ কমান্ডের মধ্যে, ইনসার্টে না, এই যে এইখানে। আমি যদি এই লেখাগুলো ফন্ট চেঞ্জ করতে চাই, যেগুলো চেঞ্জ করতে চাইবো সেগুলো সিলেক্ট করে তারপরে কি করব, এইখানটায় যাব। এখানে দেখো দেওয়া আছে ফন্ট, যেটা দরকার তোমার, ইংরেজির জন্য ইংরেজি, বাংলার জন্য বাংলা। যদি বোল্ড করতে চাই বি, বোল্ড করার সংক্ষিপ্ত কমান্ড কি? সংক্ষিপ্ত কমান্ড, কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস বি, ঠিক আছে। যদি আমি ইটালিক করতে চাই, ইটালিকের সংক্ষিপ্ত কমান্ড কি? কন্ট্রোল আই। একটু বেঁকে গেছে না? আর এখানে দেখবে বোল্ড হয়ে আছে। এই বোল্ড এর উপর যদি আবার ক্লিক করো, এটা আবার ঠিক হয়ে যাবে। আন্ডারলাইন করতে চাইলে ইউর উপর ক্লিক করব, আন্ডারলাইন হয়ে গেল। যদি ফন্ট সাইজটাকে বড় করতে চাই, এই যে 11 দেয়া আছে, এখানে গিয়ে আমি 18 করে দিলাম, বড় হয়ে গেল। আমি যদি আস্তে আস্তে বড় করতে চাই, এই বড় সাইজের এর উপর ক্লিক করতে থাকবো, বড় হতে থাকবে। ছোট সাইজের এর উপর ক্লিক করতে থাকবো, ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই চিহ্নটা কিসের? এটার নাম কি? বর্ডার্স। এটা ওয়ার্ডেও ছিল, দেখছিলাম আমরা, এটা কিন্তু ওয়ার্ডেও ছিল, মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা এখন আছি কোথায়? এক্সেলে। এটা কিন্তু ওয়ার্ডেও ছিল, কিন্তু এই বর্ডারের কাজটা তখন আমাদের তেমন লাগেনি, এখন কিন্তু আমাদের এই কাজটা লাগবে। সেটা কিরকম? যেমন আমি এই অংশটুকু প্রিন্ট দিতে চাচ্ছি, এই অংশটুকু কি করব? প্রিন্ট দেব। কন্ট্রোল পি, এটা হচ্ছে প্রিন্ট দেওয়ার কমান্ড। কিন্তু দেখা গেল কি, যে এখানে কোনো দাগ নেই, তাই না? কোনো দাগ নেই, এটা তো একটা অসুবিধা, তাই না? দাগ না থাকলে জিনিসটা দেখতে খারাপ দেখায়। যেমন আমি এখানটায় আমি লিখলাম নেম, এখানে লিখলাম রোল, এখানে লিখলাম ফাদার্স, ফাদার্স নেম, ঠিক আছে। এবার আমি চাইছি যে এগুলো একটা ছকের মধ্যে আসুক, আমি কন্ট্রোল পি দিলাম, কিন্তু দেখা গেল কোনো ছকের মধ্যে আসেনি, কোনো ছকই আসেনি। এটা একটা অসুবিধা না? এটাকে আনতে গেলে কি করতে হবে? এই বর্ডার্স এর মধ্যে যাওয়া লাগবে। এটা কি? বর্ডার। এই বর্ডারের মধ্যে বটম বর্ডার, যদি তুমি চাও যে আমি শুধুমাত্র নিচে বর্ডারটা দেবো, তখন এটাই ক্লিক করতে হবে। যদি চাও যে আমি উপরে দেবো, তাহলে এটাই ক্লিক করতে হবে। যদি চাও যে বাম পাশে দেবো, এটাই ক্লিক করবা। আমার দরকার চারপাশে, তো আমি দেবো কি? অল বর্ডার্স, চলে আসছে, তাই না? এবার যদি সিলেক্ট করে কন্ট্রোল পি দেই, দেখো ছকের মধ্যে চলে আসছে জিনিসটা। আচ্ছা, এরপরে কি আছে? এই যে আমার যে লেখাগুলো আছে, তাই না, এই লেখাগুলো হচ্ছে কালো রঙের। আমি চাইলে রং পরিবর্তন করতে পারি। কোথায় যাব? এই যে এ আছে না, এইখানটা আসবে, এটার নাম কি? ফন্ট কালার। এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল, ঠিক একই ভাবে ছিল। তো আমি এখানে গিয়ে কালার চেঞ্জ করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটার নাম কি? এই লেখাগুলোর পিছনে যে রংটা, সেটা কিসের রং? কি রং? সাদা রং। আমি চাইলে সেই রংটাও পাল্টাতে পারি, এটাকে বলা হয় ফিল কালার, ঠিক আছে। এই এখানে রং, তুলি, কলম, পেন্সিল, রাবার সব আছে, শুধু আপনাকে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার
আমরা অ্যালাইনমেন্টের কাজ করছিলাম না মাইক্রোসফট ওয়ার্ডে, মনে আছে? অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট কয় প্রকার ছিল মাইক্রোসফট ওয়ার্ডে বলেন তো? সব ভুলে গেছে অবস্থা দেখ। মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট ছিল কয় প্রকার? হুম, লেফট, রাইট, সেন্টার করছিলাম, আসেনি মনে। লেফট করছিলাম, এর মধ্যে ভুলে গেছি, দেখছো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। ওই যে এসে ভাই করালো করলাম, তারপরে উঠে চলে গেলাম, তারপরে বলতে বলতে গেলাম জীবনটাই বেদনার, ঠিক আছে? এরকম হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট করছিলাম 4 প্রকারের, লেফট, রাইট, সেন্টার আর একটা হচ্ছে জাস্টিফাই। এখানে আমার টোটাল 6 প্রকারের অ্যালাইনমেন্ট আছে, যেটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল মানে কি? সমান্তরাল। যেমন আমার লেখাটা আছে কোন পাশে? বাম পাশে। এখন এটাকে সরিয়ে মাঝখানে আনলাম, আবার সরিয়ে বাম পাশে আনলাম, আবার সরিয়ে মাঝখানে, আবার সরিয়ে বাম পাশে, ঠিক আছে? আর ভার্টিক্যালি অর্থাৎ উপর নিচ বরাবর যদি সরাতে চাই তাহলে যে আসবে এখানে, এটার নাম হচ্ছে টপ অ্যালাইন। আমার লেখাটা এখন টপে আছে, এটার নাম আছে কি? মিডিল অ্যালাইন। এটার নাম আছে কি? বটম অ্যালাইন, মানে নিচে। এখন তোমাকে যদি বলি মুরাদ নামটাকে ঠিক বক্সের মাঝখানে নিয়ে আসতে, তখন উপরেও আসবে মিডিল, এখানে আসবে সেন্টার। পারবো? ইজি প্রসেস। এবার আবার এই টেক্সট ডিরেকশনটা আমি চেঞ্জ করতে পারবো কিভাবে? এখানে দেখো এ বি লিখে আবার একটু বাঁকা করে দেওয়া আছে, ঠিক আছে? এই এই যেভাবে দরকার, ঠিক আছে? ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে। আরেকটা জিনিস আমরা শিখছিলাম মাইক্রোসফট ওয়ার্ডেরই বেশিরভাগ, ওই যে বললাম আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ভালোভাবে শিখতে পারি তাহলে অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে সেগুলো শেখাও আমাদের কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো প্রথমে দেওয়া আছে নেম, তারপর আছে রোল, তারপর আছে ফাদার্স নেম, তাই না? এখন আমি যদি বলি যে এখানে একটু মার্জ করে দেখাও তো, মার্জ বলতে কি বোঝায়? আমরা কিন্তু করছিলাম ক্লাসটা, মেইল মার্জ করছিলাম না? তাহলে একাধিক মানুষকে আমরা একটা চিঠির মাধ্যমে এক করে ফেললাম, তাই তো? প্রত্যেককেই যখন একটা চিঠি দেওয়া হবে তার মানে কি প্রত্যেকই সমান, তাই না? মনে করো তোমাদের ভিতরে এখন টোটাল 3 3 6 আর 2 8 জন স্টুডেন্ট আছো। এখন এখন আমি প্রত্যেকের কাছে যদি আলাদা আলাদা চিঠি পাঠাই, তার মানে কি প্রত্যেককে আমি আলাদা আলাদা প্রায়োরিটি দিলাম। কাউকে সকালে আসতে বললাম, কাউকে দুপুরে আসতে বললাম, কাউকে সন্ধ্যায় আসতে বললাম, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি প্রত্যেককে একই চিঠি পাঠাই তাহলে কি হবে? প্রত্যেককে আমি সমান অধিকারে দেখলাম, তাই না? তাহলে তোমাদের সবাইকে আমি একটা চিঠির মাধ্যমে এক করে ফেললাম, এটাই হচ্ছে মার্জ করা। তো আমরা এই যে আমার বক্সে একাধিক সেল আছে, এই একাধিক সেলকে যখন একটা সেলে কনভার্ট করব তখন সেটা হয়ে যাবে মার্জ করা, ঠিক আছে? সেটা কিরকম? এখানে দেখো আমি চাইছি যে এই কয়টা সেল এক হয়ে যাক, এই দুইটা সেল, এখানে একটাই বক্স থাকবে। তো আমি সিলেক্ট করার পর মার্জ অ্যান্ড অ্যাক্রস, অ্যালাইনমেন্ট গ্রুপ কমান্ডের একদম ডান পাশে আছে মার্জ অ্যান্ড সেন্টার। এটার মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার আর এটা হচ্ছে মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস মানে হচ্ছে কোনো কলামের দাগ থাকবে না, এই যে কলামের দাগ নাই কিন্তু সারির দাগ আছে। আর মার্জ অ্যান্ড সেন্টার মানে হচ্ছে কি কলামও থাকবে না, সারিও থাকবে না। এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এই পর্যন্ত কি বুঝতে পারছি? সহজ, কিন্তু দেখে 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 আমরা জাস্ট করছি, মুখস্থ করার কিছু নেই। এরপরে আমরা ক্লিপবোর্ড গ্রুপ কমান্ড শেষ করলাম,
ফন্ট গ্রুপ কমান্ড শেষ করলাম, অ্যালাইনমেন্ট শেষ করলাম। এবার আসবো নাম্বারে। নাম্বার বলতে আমরা কি বোঝাই? সংখ্যা। 1 2 3 4 5 6 7 8, তাই না? এখন এই সংখ্যা দ্বারা আমরা টাকার অঙ্ক বোঝাই, মানুষের সংখ্যা বোঝাই, বিদ্যুৎ বিলের ইউনিট বোঝাই, তাই না? অনেক কিছুই সংখ্যা দিয়ে বোঝানো যায়, মানুষের বয়সও বোঝানো যায়, তাই তো? দিন মাস বছর সবকিছু বোঝানো যায়। তো এগুলো ফরম্যাটিং এর বিভিন্ন কাজ আছে, কেমন যেমন আমি এখানে কিছু নাম্বার লিখলাম। এই নাম্বারগুলো দেখে কি বোঝা যাচ্ছে? এখানে কিছু নাম্বার আছে দশমিকে, কিছু নাম্বার আছে কি নরমাল, তাই না? এখন দশমিক আর নরমাল এদেরকে যদি আমি সব একই সিরিয়ালে রাখি, কিছু দশমিক বোঝা যাচ্ছে না, আবার কিছু আসল সংখ্যাকে বোঝা যাচ্ছে না, তাই না? দেখা যাচ্ছে এখানটায় দেখলেও প্রথমে মনে হবে যে সবই নরমাল, কিন্তু পরে দেখা যাবে কিছু কিছু সংখ্যা কি দশমিক দেয়া আছে। কিন্তু আমি চাইছি যে না, এরকম এলোমেলো থাকবে না, আমার সংখ্যাগুলো থাকবে সব সমান, সবার সমান অধিকার। প্রত্যেকের দশমিকের পর দুইটা সংখ্যা থাকবে, বেশি সংখ্যা থাকতে পারবে না, ঠিক আছে? দশমিকের পর এখানে দেখো 6 5 1 5 6, প্রায় 5টা সংখ্যা আছে। কিন্তু আমি চাইছি যে প্রত্যেকের দশমিকের পরে কমপক্ষে দুইটা সংখ্যা থাকবে, বেশি থাকতে পারবে না, ঠিক আছে? সর্বোচ্চ দুইটা সংখ্যা। তো এজন্য এটাকে আমরা আমাকে এগুলোকে একটা ফরম্যাটিং এর মধ্যে ফেলতে হবে। সেজন্য কি করব? লেখাগুলো লেখার পরে অথবা লেখাগুলো লেখার আগে শুধুমাত্র ছক, যেই ছকে আমি নাম্বারটা বসাবো সেই ছক সিলেক্ট করে নেব, ঠিক আছে? আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধাতে দুইটা ছক সিলেক্ট করে নিলাম। এরপর চলে যাব নাম্বারে। এরপর এখান থেকে আবার নাম্বার। এখানে দেখো একটা জিনিস লেখা আছে, ডেসিমাল প্লেসেস। এর অর্থ হচ্ছে দশমিকের পর কয়টা শূন্য থাকবে। এখানে দেওয়া আছে দুইটা, আমি চাইলে বাড়িয়ে নিতে পারি, চাইলে কমিয়ে নিতে পারি। যদি আমি বাড়াই কমাই তা কতটুকু কি পরিবর্তন হবে তাই স্যাম্পলের এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তা আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখো আমার সবগুলো সংখ্যা সমান হয়ে গেছে। এখন এখন প্রত্যেকেই দশমিকে আছে এবং দশমিকের পরে সর্বোচ্চ দুইটা সংখ্যা। এখন এইগুলো তো আমি লেখার পরে কনভার্ট করছি, তাই না? কিন্তু আমি এই সেলটাকে সিলেক্ট করে কনভার্ট করে নিয়েছি, তাই দেখবে এখানে কিছু লেখার সাথে সাথে ওটা অটোমেটিক ওই রকম হয়ে যাবে। আচ্ছা, একটু বেশি আহ, বুঝতে পারছো? হয় তোমাকে এই কাজটা লেখা শুরুর আগে করতে হবে, না হলে লেখা শুরু করে বা শেষ করে তারপর সিলেক্ট করে সেটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই তো আমরা দশমিকে রূপান্তর করলাম। আরেকটা পদ্ধতি আছে, ডলার সাইন আনা। দেখবা বিদেশি যত হিসাব নিকাশ আছে ওদের প্রত্যেকটা হিসাব নিকাশে আগে ডলার সাইন দেওয়া থাকে, তাই না? বাংলাদেশেরও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে দেখবে টাকা লেখা থাকে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা সংখ্যার পাশে, ডান পাশে টাকা লেখা থাকে, তাই না? তো সেটা আমরা কিভাবে আনবো? সেজন্য আমাকে কি করতে হবে? আমি যেই সেলগুলোতে টাকা ব্যবহার করব সেই সেলগুলো এইভাবে সিলেক্ট করব। তারপরে চলে যাব নাম্বারে। এখান থেকে কারেন্সি, টাকার ইংরেজি কি? কারেন্সি। এখান থেকে ডেসিমাল প্লেসেস, তুমি যদি চাও যে আমার টাকাগুলো দশমিকে আসুক তো এটা রাখবা, না হলে এটা শূন্য করে দিবা। তো আমি চাই যে আসুক, তাহলে ভালো হয়, কারণ অনেক সময় পয়সা হিসাব নিকাশ আছে না। তো সিম্বল, এইখানে গিয়ে আমার সিম্বলটা চেঞ্জ করে দিতে হবে। এখানে এখন কি সাইন দেওয়া আছে? ডলার সাইন। এখান থেকে আমি খুঁজবো টাকা কোথায় আছে, টাকা টাকা টাকা। এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো টাকা আবিষ্কার হয়েছে মোটামুটি বলতে গেলে প্রায় সবগুলো এখানে আছে, ঠিক আছে? এখন আমরা খুঁজতেছি কি বাংলাদেশি টাকা। কই গেল সে? আচ্ছা, তো আমরা এখানে একটু টাকা লিখি তো, লেখা যাচ্ছে না।
এই যে, তাই না? এবার ওকে দিয়ে দিলাম। আমার সেলগুলো সিলেক্ট করা ছিল এই পর্যন্ত, তাই না? এবার আমি দেখো টাকার অঙ্কগুলো লিখি, অটোমেটিক দশমিক চলে আসবে, অটোমেটিক টাকা চলে আসবে। ভালো না ব্যাপারটা? তোমাকে কষ্ট করে প্রতিবার এই কাজটা করা লাগবে না। এগুলো আসছে না কেন বলতে পারবা? এগুলো আমি ফরম্যাটিং করিনি, তাই এগুলো আসেনি। ঠিক আছে, যেই পর্যন্ত সিলেক্ট করছিলাম ওই পর্যন্ত ছিল, কিন্তু আমি যদি পরপর লিখে যেতাম ওই একই ফরম্যাটে আসতো। কিন্তু এই যে মাঝখানে কিছু গ্যাপ নিচ্ছি আমি, এই গ্যাপ নেওয়ার কারণে হচ্ছে যে আমার এই সংখ্যাগুলো তার আসেনি। তো আমরা সেলকে দশমিকে কনভার্ট করতে পারলাম, সেলকে কারেন্সিতে কনভার্ট করতে পারলাম, তাই না? এবার আমরা যেটা শিখছি সেটাও সহজ পদ্ধতি, এর চাইতেও সহজ আর একটা পদ্ধতি আছে। যেমন তোমাকে যদি এখন বলি যে এই সংখ্যাগুলোতে যে দশমিক সাইন আছে সেগুলো সরিয়ে ফেলো আগে, তখন তোমার কি করতে হবে? এডিটিং অপশনে চলে আসতে হবে। এডিট কোথায় পাবো? হোমের মধ্যেই ডান ডান সাইডে এডিটিং, এর মধ্যে একটা রাবার আছে না? এই রাবারের এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটস, সব আগের মতন হয়ে গেছে। এখন যদি তোমাকে আবার দশমিক আনতে বলি, দেখো নাম্বারের উপরেই এই যে দশমিক আছে, ঠিক আছে? এটা দিলে বাড়তে থাকবে আস্তে আস্তে, এটা দিলে আস্তে আস্তে কমতে থাকবে, প্রতীকী লিখে একটা একটা করে আসবে। ঠিক আছে, এবার তুমি যদি চাও সেলকে কারেন্সিতে রূপান্তর করতে, এই যে ডলার সাইন ক্লিক করবা, ডলার হয়ে যাবে। তবে এটা একটা অসুবিধা কি, যেমন এইটার ক্ষেত্রে আমি যদি এটাকে যতই সরাই, এই কিন্তু সরছে না, তাই না? টাকার অঙ্কটা, টাকার যে চিহ্নটা সেটা কিন্তু সরছে না। কিন্তু এইখান থেকে যদি তুমি ডলার সাইনটা আনো বা টাকার সাইনটা আনো, সেটা এরকম সরে সরে যাবে। ঠিক আছে, সেটা এরকম টাকা থেকে দূরে সরে যাবে। তো এটা দেখতে একটু খারাপ দেখা, টাকা এক মাথায় সাইন আর এক মাথায়। আবার তুমি যদি চাও সেলকে পার্সেন্টেজে কনভার্ট করতে, সিলেক্ট করবা, পার্সেন্টেজের উপর ক্লিক করবা, বাস হয়ে গেছে। এবার তুমি যদি 0.25 লেখো, 25%, 0.30 লেখো, 30%, যদি 30 লেখো, 30 তো আসবেই, যদি 45 লেখো 45 চলে আসবে। ঠিক আছে, তুমি যদি পয়েন্ট দিয়ে লেখো সেটা পয়েন্ট কনভার্ট হয়ে যাবে, আর যদি তুমি অন্য কিছু লেখো তাহলে সেটা ওইভাবেই আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম আজকে। দেখো তো এরপরে কি বলা আছে শীটে, দেখো না আমি দেখবো? আচ্ছা, ওটা দেখায়নি তাই না? মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেই জিনিসটা পাইনি এটা সেখানে আছে, সেটার নাম হচ্ছে কি টেক্সট র্যাপিং করা। টেক্সট কি করা? র্যাপিং করা। র্যাপিং এর বাংলা অর্থ কি বলতে পারবেন? হুম, মোড়ানো, আটকে রাখা, তাই না? বাধা, এরকম সম্ভবত এরকমই আছে। তো আমি এখানে লিখি, মনে করো একটা স্টুডেন্টের নাম এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ঠিক আছে, এখন এই ব্যক্তির নাম লিখতে লিখতে এক কলামে ছিল, সে 2 কলাম চলে গেছে, 3 কলাম হয়ে গেছে, তাই না? এখন এর বাবার নাম আমি কোথায় লিখবো, মার নাম কোথায় লিখবো, এরকম হতে পারে না? এই যে কলাম ব্রেক করে চলে গেছে, এটা যাতে না যায় সেজন্য এটাকে র‍্যাপ করতে হবে, বাঁধতে হবে, ঠিক আছে, যাতে এটা কলাম ব্রেক না করে। সেজন্য আমরা কি করব, ওই সেলটাকে বা ওই পুরো কলামটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, পুরো কলাম সিলেক্ট করে কিভাবে। উপরে দেখেন এবিসিডি দেয়া আছে, তাই না? যদি আমি এর উপরে ক্লিক করি টোটাল এ সিলেক্ট হয়ে যাবে। কোন পর্যন্ত সিলেক্ট হবে বলেন তো? 10,48,576 নাম্বার সেল পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি এখান থেকে ক্লিক করি একদম 16,000তম সারি পর্যন্ত, কলাম পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে।
তা আমরা এটা সিলেক্ট করলাম, এরপর এই যে যে চিহ্নটা আছে এ বি লিখে আবার সিটাকে নিচে বসিয়ে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে কি র্যাপ টেক্সট। এটার উপরে ক্লিক করলাম, দেখো এখন আর ব্রেক করবে না। এখন তুমি ওটার মধ্যে যা লিখবা ওই কলামের মধ্যেই থাকবে পরাপর পরাপর পরাপর, এবং কলামটাকে প্রয়োজন মতো বড় করে নিবে সে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? সেলের লেখাগুলো কি করা? আচ্ছা, এই যে আমরা আগেই দেখছি সেগুলো, এই যে বোল্ড করা, ইটালিক করা, কালার চেঞ্জ করা, বর্ডার দেওয়া, শেডিং আনা, ঠিক আছে? এগুলোই সেগুলোর মধ্যে। এরপরে সবার শেষে দেখো একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি পেজ সেটআপ। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন যে আমার পেজের মাঝখান থেকে ডট 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 একটা চিহ্ন আছে, তাই না? এখানে এসে শেষ, আবার আরেকটা শুরু, আবার এখানে এসে শেষ। ঠিক আছে? এই যে ডট 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 চিহ্নগুলো আসলো, এগুলো কিসের চিহ্ন? এগুলো দ্বারা আমরা কি বুঝবো? এগুলো হচ্ছে এক একটা পেজের বাউন্ডারি। আপনি যা প্রিন্ট দেবেন এই এতটুকুর মধ্যে যা থাকবে ততটুকু আসবে, এর বাইরেটুকু আরেক পৃষ্ঠায় আসবে। ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি এটাকে প্রিন্ট দিই, এটার এই অংশটুকু এক পৃষ্ঠায় আসবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেক পৃষ্ঠায় আসবে। ঠিক আছে? এটাই হচ্ছে পেজ সেটআপ। তো এটা কিভাবে করতে হয়? পেজ লেআউটের মধ্যে যাব, এখানে মার্জিন আছে, মার্জিনের মধ্যে আমি নরমাল করে দিতে পারি। ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশনটা কেমন হবে, পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, তারপরে সাইজ কেমন হবে, লেটার সাইজের না এ4 সাইজের, ঠিক আছে? এগুলো সবকিছু সিলেক্ট করে দেওয়া যায়। তো এটা আমরা সাধারণত এখান থেকে করি না, পেজ সেটআপটা করি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রিন্ট দেওয়ার সময়। প্রিন্ট আমরা কিভাবে দেব? যতটুকু প্রিন্ট দেব শুধুমাত্র ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে পি বোতামে প্রেস করব। দেখো ওই যে যা বলছিলাম যে একটুকু এই অংশে আসবে বাকিটুকু আরেক অংশে, ও না, এখানে টোটালটাই আসছে। ঠিক আছে? কিন্তু আমার দরকার কি আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু প্রিন্ট দেব। এখানে একটা অপশন আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। প্রিন্ট অ্যাক্টিভ শিট মানে হচ্ছে আমি যতদূর লিখে গেছি ততদূর প্রিন্ট হবে। আমি যদি এখান থেকে প্রিন্ট সিলেকশনে ক্লিক করি, তাহলে আমি যতটুকু সিলেক্ট করছিলাম ঠিক ততটুকুই দেখো ভেঙে ভেঙে চলে আসছে দুইটা পৃষ্ঠায়। কিন্তু আমার তো দুইটা পৃষ্ঠার দরকার নেই, আমি এক পৃষ্ঠায় আনবো। তখন আমার এখান থেকে সাজাতে হবে। আমি পেজটাকে ল্যান্ডস্কেপ মোডে করে দিলে তাও আসেনি, তাই না? যাক, ভালো কথা, ল্যান্ডস্কেপ মোডে থাকুক, পেজটা একটু বড় থাকুক, লেটার সাইজের পেজ থেকে এ4 করে দিলাম, এবার দেখো চলে আসছে। আরেকটা কাজ করা যায়, নরমাল মার্জিনটাকে আমি একটু ন্যারো করে দিতে পারি। স্কেলিং এর এখানে গিয়ে ফিট অল কলামস ইন ওয়ান পেজ করে দিতে পারি, বাস টোটাল শীটটা আবার একটা পৃষ্ঠা চলে আসলো। এটা হচ্ছে পেজ সেটআপ করার পদ্ধতি। গতদিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটারও ভিডিও দেওয়া আছে, আজকেরটাও আপনারা পেয়ে যাবেন। যদি টাইম থাকে খুব বেশি, ভাল লাগছে না একটু দেখি, যদি মনে চায় দেখতে একটু দেখে আসতে পারেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনের টাইম প্রায় শেষের দিকে, পরীক্ষাও কিন্তু তাড়াতাড়ি হবে, কারণ এই বছর বন্যা হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আছে? জানুয়ারি মাসে বন্যা হয়েছে কখনো? হয়েছে হয়তো বা আমাদের জন্মের আগে পরে এরকম একটা তখন আমরা দেখি নাই। তো জানুয়ারি মাস শীতের সময়, তাই না? ওই টাইমে নির্বাচন হওয়ার কোনো কাহিনী নাই, কোনো রাজনৈতিক গোলমাল হওয়ারও মনে হয় কোনো সম্ভাবনা থাকবে না। যদি না থাকে, সব দিক যদি ঠিক থাকে, এবং জানুয়ারি মাসের প্রথম শুক্রবার যদি অন্য কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা না থাকে কারো, তাহলে আপনারা ধরে নেবেন যে প্রথম শুক্রবার আপনাদের পরীক্ষা। তো এর মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই না? তো আমরা চেষ্টা করব যে এর মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলার জন্য। আর আপনারা যারা